আসসালামু আলাইকুম। অনুশীলন পেজের পক্ষ থেকে আজকের প্রথম গণিত লাইভ ক্লাস, বলতে পারেন পরীক্ষামূলকভাবে যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য এই লাইভ ক্লাসটি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নিয়মিত এই লাইভ ক্লাসগুলো করবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং আমি চেষ্টা করব মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে 20 অথবা 30 দিনের মাথায় 20 অথবা 30 লেকচারে গণিতের ফুল সিলেবাসের বেসিকটা একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আপনারা যারা চাকরি প্রত্যাশী আছেন, আপনাদের যদি বিন্দুমাত্র উপকারও হয়ে থাকে অবশ্যই এই পেজের সাথে থাকবেন, এই পেজকে সাপোর্ট করবেন। আজকের প্রথম লেকচারটা আমরা নাম্বার সিস্টেমের উপর করব। নাম্বার অর্থাৎ সংখ্যা, সংখ্যা থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তো আজকে যেহেতু প্রথমবারের জন্য অর্থাৎ প্রথম দিনের জন্য ক্লাসটি নিচ্ছি, তাই সংখ্যা পুরোটা না করিয়ে এর একদম বেসিক কিছু সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই যে প্রশ্নটা আছে, বলা আছে যে 4932 অর্থাৎ 4932 সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান কত। এই ধরনের প্রশ্ন পরীক্ষা এসে থাকে। পূবালী ব্যাংক সিনিয়র অফিসার 2016 সালে এই ধরনের একটি প্রশ্ন এসেছিল, স্থানীয় মান নির্ণয়, যেটা হচ্ছে একদম প্রাইমারি লেভেলের পড়াশোনা, ক্লাস 3-4-এ রয়েছে। এখানে সংখ্যাটি দেখুন 4932, এই সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান কত। তো 9 কোথায় আছে আপনি দেখুন, 9 কোথায় রয়েছে, মিশাই দিচ্ছি। 9 রয়েছে একক, দশক, শতকের ঘরে। তার মানে হচ্ছে 9 গুণন তার সাথে হচ্ছে শতক, মানে 100 গুণ করে দেবেন, দিলে যে মানটা আসবে সেটাই হচ্ছে 9-এর স্থানীয় মান, অর্থাৎ 900। একদম সহজ একটা প্রশ্ন। আমরা পরের প্রশ্নে যাব। সহজ প্রশ্নগুলো তো সময় নষ্ট করব না। এটা একটু ইন্টারমিডিয়েট লেভেলের, মানে বেসিক টু ইন্টারমিডিয়েট। এই ইন্টারমিডিয়েট মানে আবার এইচএসসি না। এই প্রশ্নটাতে বলা হয়েছে যে 32675149 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান এবং এর স্বকীয় মানের পার্থক্য কত। এখানে দেখুন 7 রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত। এই যে এখানে 7 রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে। তার মানে 7-এর স্থানীয় মান হচ্ছে 7, আর 7-এর পরে যতটা ডিজিট আছে 1 2 3 4, চারটা শূন্য, এইটা হচ্ছে 7-এর স্থানীয় মান। কিন্তু প্রশ্নে বলা আছে যে 7-এর স্থানীয় মান এবং এর স্বকীয় মানের পার্থক্য। 7-এর স্বকীয় মান কত? 7-এর স্বকীয় মান হচ্ছে 7 নিজে, মানে 7-এর স্বকীয় মান হচ্ছে 7 নিজে, 7। তাহলে এই দুটোর পার্থক্য, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, 70,000 এবং 7, এদের যে বিয়োগফলটা সেটাই হচ্ছে 7-এর স্থানীয় মান এবং 7-এর স্বকীয় মানের পার্থক্য। বিয়োগ করলে কত পাচ্ছি? 10, 3, 10-এর থেকে 7 গেলে 3, হাতে 1, 1 এখানে আসবে, তার মানে 9। বিয়োগ তো পারেন সবাই, বিয়োগ করে নেবেন। 9 9 9 এবং হাতে 1, 1 থেকে 7 গেলে হচ্ছে 7-এর থেকে 1 গেলে হচ্ছে 6, 69,993। অর্থাৎ 70,000 থেকে 7 বিয়োগ করলে 69,993, 7 কমে যাবে জাস্ট। এবার আসি, এখানে আমরা কিছু ট্রিক শিখব। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা সম্পর্কিত সমস্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে একের থেকে বড়, একের থেকে যারা বড়, এদের মাঝে যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, কিন্তু অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না, কিন্তু অন্যগুলো দ্বারা বিভাজ্য নয়, শুধু এক এবং ওই সংখ্যা দ্বারা। যেমন ধরো 2, 2কে 1 দ্বারাও ভাগ করা যেতে পারে, আবার 2 দ্বারাও ভাগ করা যেতে পারে। 2কে কিন্তু 3 4 5 6 এগুলো দ্বারা কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তার মানে 2 হচ্ছে 1 এবং 2 দ্বারা, মানে ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য। এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে একের চেয়ে বড় যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া
অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা, অর্থাৎ শুধু এক এবং ওই সংখ্যা দ্বারাই বিভাজ্য। তো খুব সহজ একটা প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, সেটা হচ্ছে যে পৃথিবীর সবথেকে অর্থাৎ সংখ্যা জগতের সবথেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। 2 কি? 2 হচ্ছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা। অন্য কালার দিয়ে দেখাই। সবথেকে ছোট মৌলিক সংখ্যা। লিখছেন কেন? সম্ভবত কারিগরি কোনো ত্রুটির কারণে লিখছে না, আপনার সাথেই থাকুন। হ্যাঁ, সলভ হয়ে গেছে। সেটা হচ্ছে যে 2 হচ্ছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা, সবথেকে ছোট। 2 এর থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নয়। অনেকে মনে করে যে 1 মৌলিক সংখ্যা, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 1 মৌলিক সংখ্যাও নয়, কৃত্রিম সংখ্যাও নয়, ছোট মৌলিক সংখ্যা। ওকে, এবং এই মৌলিক সংখ্যাগুলোকে আমরা কিভাবে মনে রাখবো? এই মৌলিক সংখ্যাগুলোকে মনে রাখার একটা ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে যে 1 থেকে 100 মৌলিক সংখ্যাগুলোকে মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স এখানে ফলো করব। 1 থেকে 100 মৌলিক সংখ্যাগুলোকে মনে রাখার জন্য একটা ট্রিক্স আমরা ফলো করব। অর্থাৎ আপনি ধরে নেবেন যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, 11 থেকে 20-এর মধ্যে কয়টা আছে, 21 থেকে হচ্ছে 30-এর মধ্যে কয়টা, 31 থেকে 40-এর মধ্যে কয়টা। এগুলো মনে রাখার যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে এভাবে মনে রাখবেন: 44, 22, 322, 321। কিছু বুঝলেন? যারা আগে থেকে এটা পড়ছেন অবশ্যই তারা বুঝে গেছেন। সেটা হচ্ছে যে এই যে 44, 22, 322, 321, এখানে কিন্তু টোটাল 10টা ডিজিট আছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ 1 থেকে দশকের ঘরে মৌলিক সংখ্যা আছে 1 থেকে 10 এর মাঝে মৌলিক সংখ্যা আছে 4টা। কোন 4টা মৌলিক সংখ্যা? এগুলো হচ্ছে 2, 3, 5 এবং 7। এগুলোকে আমরা বিভাজ্য করতে পারি না ওই সংখ্যাগুলো ছাড়া, অথবা 1 ছাড়া এদেরকে বিভাজ্য করা যায় না। তাই এই 4টা সংখ্যা হচ্ছে 1 থেকে দশকের ঘরে মৌলিক সংখ্যা। এখন আপনাদের যদি বলা হয় 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, গুনতে সময় লাগবে, অবশ্যই পারবেন, কিন্তু গুনতে সময় লাগবে। কিন্তু পরীক্ষার হলে আপনি যত কম সময়ে উত্তর করতে পারবেন আপনি তত এগিয়ে থাকবেন। দেখুন 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা তাহলে কয়টা আছে? 4টি। তেমনি 21 থেকে 30-এর মাঝে মৌলিক সংখ্যা আছে 2টি। 31 থেকে 40-এর মাঝে আছে হচ্ছে 2টি। এজন্য আমরা এভাবে মনে রাখছি 44, 22। এটা হচ্ছে 1 থেকে 10-এর ভিতর, 11 থেকে 20-এর ভিতর, 21 থেকে 30-এর ভিতর, 31 থেকে 40-এর ভিতর। তারপর হচ্ছে 322, 321। 322-এর মধ্যে 3 মানে হচ্ছে 41 থেকে 50। এটা হচ্ছে 41 থেকে 50। ওকে, আর এই যে দুইটা মৌলিক সংখ্যা কোথায় আছে? এই দুইটা মৌলিক সংখ্যা আছে হচ্ছে 51 থেকে 60। তারপর 61 থেকে 70-এ আছে 2টি। 81 থেকে 80-তে আছে 3টি। 81 থেকে 80-তে আছে 3টি। 71 থেকে 80-তে আছে 3টি। 81 থেকে 90-এ আছে 2টি এবং 91 থেকে 100-তে আছে 1টি। সেটা কোনটি বলো তো দেখি? সেটা হচ্ছে 1। সেটা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমরা এই মৌলিক সংখ্যাগুলো কিভাবে মনে রাখবো? একটা ট্রিক্স দিয়ে মনে রাখবো। ট্রিক্সটা আবার পরিষ্কারভাবে লিখে রাখি। 1 থেকে 100 মনে রাখার জন্য হচ্ছে 44, 22, 321, 322, 321।
এটা হলো 1 থেকে 100 মৌলিক সংখ্যাগুলো মনে রাখার নিয়ম। 1 থেকে 100। এখন এর থেকেও কঠিন ভাবে প্রশ্ন আসতে পারে, 1 থেকে 100 এর ভিতরে না এসে এরকমও আসতে পারে যে 101 থেকে 200 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোন দশকে কয়টা করে। 101 থেকে 200, 101 থেকে 200 এর জন্য আরেকটা ট্রিক্স মনে রাখতে হবে, সেটা হচ্ছে 41, 13, 12, 22, 14। ঠিক আছে, 41, 13, 12, 22, 14 এভাবে মনে রাখবেন। তাহলে 101 থেকে 110 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 4টি। তারপর 111 থেকে 120 এ আছে 1টি। 121 থেকে 127 এও আছে হচ্ছে 1টি, এবং 131 থেকে 140 আছে 3টি। ঠিক সেম ভাবে 190 থেকে 200 এর মাঝে মৌলিক সংখ্যা আছে 4টি। সেগুলো কোনগুলো? 191, 193, 197, 194। তো প্রশ্ন যেভাবে আসতে পারে, যেমন নিচে যে প্রশ্নটি লিখছি, এই প্রশ্নেতে বলা আছে হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এই যে প্রশ্নটি, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এই প্রশ্নটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট 2019-এ আসছে, এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ক্যামেরাম্যান 2019 এই পরীক্ষায় আসছে। তো 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে আমরা এই ট্রিক্সটা মনে রাখবো। 1 থেকে 50 বলতে কি? 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 এবং 41 থেকে 50। মানে এই কয়েকটা আমাদের যোগ করলেই 1 থেকে 50 হয়ে যাবে। তার মানে কি 4 যোগ 4 যোগ 2 যোগ 2 যোগ 3, এগুলো সব যোগ করলে 3 2 5 2 7, 7 আর 4 11 আর 4 15টি। ঠিক আছে, একদম ইজি। তাহলে আমরা 1 থেকে 50 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যাগুলো কি মনে রাখতে হবে? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 47 পর্যন্ত। এই সংখ্যাগুলো তো তাহলে আমাকে আর মনে রাখতে হলো না, জাস্ট কোন দশকে কয়টা করে সেটা মনে রাখলাম এই ট্রিক্সটা দ্বারা। এটা ম্যাজিক ট্রিক্স বলতে পারেন। এই ম্যাজিক ট্রিক্সের মাধ্যমে আমরা এটা বুঝতে পারবো যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। এরকম আরো প্রশ্ন আসতে পারে যে 100 এর চেয়ে বড় এবং 150 এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? 100 এর চেয়ে বড় হতে হবে এবং 150 এর থেকে ছোট হতে হবে। ঠিক আছে, তাহলে 100 এর থেকে বড়, এই যে 101 থেকে 200 এর যে ট্রিক্সটা আমরা পড়ছি, এই যে 10 20 30 40 50, তাই এইটা হচ্ছে 150 পর্যন্ত। হ্যাঁ, তো 100 এর চেয়ে বড় এবং 101 এর থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 4 1 1 3 আর 1 যোগ করলে যা হবে তাই। তো 5 আর 1 6 আর 3 6 আর 3 9 আর 1 10টি। ঠিক আছে, 100 এর চেয়ে বড় এবং 150 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। এভাবে আমরা এগুলো উত্তর করতে পারি। এরপরে আরেকটি প্রশ্ন আছে, একটু অন্য টাইপের প্রশ্ন, যে একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট সংখ্যাটি কত? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এবং এটা বিসিএস এর প্রশ্ন। 30তম বিসিএস এ এটা এসেছে, 30তম বিসিএস। ওকে, প্রশ্নটা দেখে কঠিন মনে হতে পারে, বাট বেসিক নিয়মে যদি আমরা করি অনেক সহজ। শর্টকাট পদ্ধতি আরো আছে, সেটা আরো সহজ। তো একটি সংখ্যা ধরে নেই যে সংখ্যাটি x, ঠিক আছে? 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট। তার মানে x সংখ্যাটা 301 থেকে যত বড়, অর্থাৎ x এর থেকে 301 বিয়োগ করলে যত পাবো, যত বড়, 381 থেকে আবার তত ছোট, অর্থাৎ 381 থেকে আবার যদি ওই সংখ্যাটা বিয়োগ করি তাহলে ওই সেম মানই পাবো। ধরে নেই সংখ্যাটা x, তার মানে 301 থেকে যত বড় মানে হচ্ছে x থেকে 301 মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে 301 থেকে যত বড়, এবং 381 থেকে তত ছোট। 381 থেকে ওই সংখ্যাটা বিয়োগ করলে যত পাবো তত ছোট। তো এখান থেকে এখন x এর মানটা বের করে নেই। তার মানে 2x লেখা যায় হচ্ছে 381 যোগ
301, তার মানে x ইজ ইকুয়াল টু, এই দুটো যোগ করলে হচ্ছে 682 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেশন করলে 1 34 2 68 341, ঠিক আছে। তার মানে একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, এই সংখ্যাটি কত? 30তম বিসিএস এর প্রশ্ন। এটাকে যদি আমরা এই শর্ত মতো ফেলে দিই, যে শর্ত বলছে সেই শর্তের মধ্যে ফেলে দিলে আমরা যা পাবো তাই হচ্ছে এই সংখ্যাটি, এক্স এর মান পাইলাম, তার মানে সংখ্যাটি পাইলাম, সংখ্যাটি হচ্ছে 341। 341 এর থেকে 301 বিয়োগ করলেও যা পাবো, 381 থেকে 341 বিয়োগ করলেও তাই পাবো, ঠিক আছে। তো এটা শর্টকাটটা কি? এটার একটা শর্টকাট আছে ভাই, শর্টকাটটা যদি আপনারা জেনে থাকেন অনেক ভালো, না জেনে থাকলে জেনে নিন, অবশ্যই কাজে লাগবে, পরীক্ষার হলে খুব দ্রুত সময়ের মধ্যে উত্তর করতে পারবেন, ঠিক আছে। শর্টকাটটি হলো, মানে ওই সংখ্যাটা x, ওই সংখ্যাটা ইজ ইকুয়াল টু যত বড় যত ছোট ওই দুইটা যোগ করবেন, ধরে নিলাম a প্লাস বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এইটা আর এইটা যোগ করে জাস্ট এভারেজ করবেন, গড় করবেন, 2 দ্বারা ভাগ করবেন, তার মানে 301 যোগ 381 ডিভাইডেড বাই 2, ক্যালকুলেশন করলে কি আসতেছে? ওই সেম এক উত্তর 341, যেটা আমরা বেসিক নিয়মে পেয়েছি। তো এমসিকিউ এর জন্য আমরা এই শর্টকাট ইউজ করব, আর যখন রিটেনে আসবে তখন আমরা ওই রকম বেসিক নিয়মে করব, ঠিক আছে। শর্টকাটটি আরেকবার দেখুন, বলা আছে যে 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, ওই 301 এবং 381 সংখ্যাটা থেকে কত বড় এবং কত ছোট এই দুইটার জাস্ট গড় করতে হবে, গড় করলে যা পাবো তাই হচ্ছে ওই সংখ্যাটা, ঠিক আছে। আমরা এখন একটা শেষ প্রশ্ন করব, এটা একদম ইজি প্রশ্ন, ক্লাস 6-7 এর বীজগণিতের অঙ্ক বলতে পারেন। দুইটি সংখ্যার যোগফল 10 বিয়োগফল 2, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা শর্ত অনুযায়ী করে নিই, দুইটি সংখ্যার যোগফল 10, ধরে নিলাম প্রথম সংখ্যাটি a, পরের সংখ্যাটি b, তাহলে a আর b এর যোগফল হচ্ছে 10, বিয়োগফল হচ্ছে 2, মানে a আর b এর বিয়োগফল হচ্ছে 2, তাহলে এই দুইটা এখন যোগ করে দিন। যোগ করে দিলে হচ্ছে এইটা কাটা যাচ্ছে, এই প্লাস বি আর মাইনাস বি কাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে থাকতেছে কি 2a ইজ ইকুয়াল টু 10 আর 2 12, তার মানে দ্যাট মিন্স a ইজ ইকুয়াল টু হচ্ছে 6, এর মান আমরা 6 পাইলাম, তাই এর মান যেহেতু 6 পাইছি, b এর মান কত হবে? a হচ্ছে 6 প্লাস b, এর মানটা বসাইলাম, 6 প্লাস b ইজ ইকুয়াল টু 10, দ্যাট মিন্স b ইজ ইকুয়াল টু 10 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 4, 6 এবং 4। এটাও শর্টকাট দিয়ে করতে পারেন, আমার মনে হয় এটা শর্টকাটের থেকে বেসিক নিয়মটাই বেশি ইজি। শর্টকাটটা হচ্ছে বলে দেই, এটার যে ছোট সংখ্যাটা আছে এই দুইটার মধ্যে, দুইটা সংখ্যা তো তাই না, একটা a আর একটা b, এই দুইটার মধ্যে যেটা ছোট সংখ্যাটা সমান হচ্ছে এই দুইটার সমষ্টি এবং এই দুইটার অন্তর ডিভাইডেড বাই 2, অর্থাৎ সমষ্টি ছোট সংখ্যাটা b না, তার মানে b ইজ ইকুয়াল টু, আর এই দুইটার সমষ্টি কি 10 আর 2, দ্যাট মিন্স সরি সমষ্টি তো দেয়া আছে, যোগফল তো দেয়া আছে 10 এবং এদের অন্তর কত, বিয়োগফল কত 2 ডিভাইডেড বাই 2, তার মানে 8 বাই 2 মানে 4, আর a সমান কি লেখা যায়, সমষ্টি যোগ অন্তর প্লাস ডিভাইডেড বাই 2, এটার সমষ্টি হচ্ছে আপনার 10, অন্তর হচ্ছে 2, এই দুইটার যোগ ডিভাইডেড বাই 2, 12 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 6। এটাও একদম ইজি, শর্টকাটটা বুঝছেন তো? শর্টকাটটা হচ্ছে যে ছোট সংখ্যাটা সমান সমান, অর্থাৎ ছোট হোক আর বড় হোক, একটা সংখ্যা সমান হচ্ছে আপনার এই যোগফলটার থেকে বিয়োগফলটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবেন, আর এটা হচ্ছে যোগফলের সাথে বিয়োগফলটা যোগ করে 2 দ্বারা ভাগ করেন, যোগফল বিয়োগফল ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে যোগফল যোগ বিয়োগফল ডিভাইডেড বাই 2, এই যে আমরা দুইটা মান পাইলাম, এই দুইটা হচ্ছে এই ভ্যালু, ঠিক আছে। তো আজকে প্রথমবারের মতো লাইভে আসলাম, আর এই প্রশ্নগুলো আসলে টাইপ করতে সময় লাগছিল, আমি এখানে কয়েক মিনিট সময় মাত্র পাইছিলাম আজকে, এজন্য অল্প কয়েকটা মাত্র 5টা প্রশ্ন এখানে টাইপ করে আপনাদের দেখালাম। আপনাদের যদি ভালো লাগে
ট্রিক্সগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেজটা ফলো করবেন, ইনভাইট করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সর্বোপরি সবাই ভালো থাকবেন, পড়াশোনার মাঝে থাকবেন। দিন দিন কিন্তু এই জবের যে প্রতিযোগিতা, চাকরির যে প্রতিযোগিতা, সেটি কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। তো এর জন্য ভালো প্রিপারেশন নিতে হবে। বলা হয়ে থাকে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আপনি যত কঠিন প্রশিক্ষণ নেবেন, যত বেশি পড়বেন, আপনার জন্য পরীক্ষায় ভালো করা ততই সহজ হবে। ও আচ্ছা, আরেকটা টাইপ রয়েছে, এটা মনে হয় হ্যাঁ লিখছি কিন্তু আপনাদের বলা হয়নি, সেটা হচ্ছে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়। এটা কিন্তু খুব পরীক্ষা আসে, বিসিএস এ আসে, আপনার প্রাইমারি পরীক্ষাগুলোতে আসে এবং আরো ভালো ভালো অনেক জবের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়। একটা উদাহরণ দিলাম, ধরেন যে 3/4 একটা ভগ্নাংশ, ঠিক আছে? আবার 11/15 এটা একটা ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনটি বড় বলতে পারবেন? কোনটি বড় কোনটি ছোট? কমেন্ট করে জানান তো দেখি, কমেন্ট করে জানান, আপনাদের কমেন্ট দেখি। বলুন বলুন, এই যে 3/4 এবং 11/15 এই দুইটার মধ্যে কোন ভগ্নাংশটি বড়? আচ্ছা ঠিক আছে, আপনাদের কমেন্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি। 3/4 এবং 11/15 এটার মাঝে কোন ভগ্নাংশটি বড়? এটা করার জন্য আপনাদের ক্যালকুলেটর লাগবে না, হয়তো ক্যালকুলেটর দিয়ে 3/4 ডিভাইডেড করে একটা মান পাইছেন, 11/15 ডিভাইডেড করে আর একটা মান পাইছেন, পাওয়ার পর যে মানটা বড় হবে সেটাই বড়, এটা সবাই জানে। কিন্তু হচ্ছে আমাদের তো জবের পরীক্ষায় ক্যালকুলেটর বা কোনো ডিভাইস ইউজ করতে দিবে না। হ্যাঁ, তো সেখানে আপনারা কি করবেন? এর জন্য একটা ট্রিক্স রয়েছে। ধরে নিলাম যে আপনি প্রথম ভগ্নাংশটির ভ্যালু বা প্রথম ভগ্নাংশটির মান কত, কত বড় সেটা জানতে চান, তাহলে এই প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করবেন। ঠিক আছে? প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলে আপনি পাবেন হচ্ছে প্রথম ভগ্নাংশের মান। প্রথম ভগ্নাংশের মান। তাহলে প্রথম ভগ্নাংশের মানটা হচ্ছে লবের সাথে প্রথম ভগ্নাংশের লব, যার মান বের করবেন তার লবের সাথে, আর যার সাথে তুলনা করবেন, যার সাথে কম্পারিজন করবেন, কম্পেয়ার করবেন, তার হরের গুণফল। তাহলে 3 আর 15 গুণ করুন, 3 আর 15 গুণ করলে 45। ঠিক আছে? তার মানে আমরা ধরে নিলাম যে প্রথম ভগ্নাংশের মান 45, যদিও 45 নয়, এর মান আলাদা। তো আমরা কম্পেয়ারের ক্ষেত্রে, কম্পারিজন করার ক্ষেত্রে আমরা ধরে নিব যে প্রথম ভগ্নাংশের মান হচ্ছে 45। এটা কি করলাম? এই প্রথম ভগ্নাংশের লব, এটা কিন্তু লব, যে ভগ্নাংশটা নিব তার লব, আর যার সাথে কম্পেয়ার করব তার হর গুণ করে এটা নেব। আর দ্বিতীয় ভগ্নাংশের মানটা বের করি। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের মানের ক্ষেত্রে কি করব? দ্বিতীয় ভগ্নাংশের লব নিব 11 গুণন যার সাথে কম্পেয়ার করব, অর্থাৎ প্রথম ভগ্নাংশের সাথে যে কম্পেয়ার করব তার কি নেব? হর। তার হর কত আছে? 4। এই দুটো গুণ করুন, করলে কত আসে? 44। এখন আপনারাই বলুন, প্রথম ভগ্নাংশের যে মানটা পাইলাম সেটা হচ্ছে 45, দ্বিতীয়টার পাইলাম 44, এই দুইটার মধ্যে কোনটা বড়? অবশ্যই 45 বড়। যেহেতু 45 বড়, সো আমরা বলতে পারি যে এই দুইটার মধ্যে বড় ভগ্নাংশ কোনটা? যার লব বড়, মানে প্রথম ভগ্নাংশের মান কত? 45 আসছে না, তার মানে প্রথম প্রথম ভগ্নাংশটি বড়, তার মানে হচ্ছে বড় হচ্ছে প্রথম ভগ্নাংশটা, এইটা হচ্ছে বড় আর এইটা হচ্ছে ছোট। হ্যাঁ, এটা টাইপের প্রশ্ন বিসিএস এ এসে থাকে। তো এরকম আরেকটা প্রশ্ন সলভ করে দেখি। 3/4
4/5, 6/7 আর হচ্ছে 7/8। এই ভগ্নাংশগুলোর মধ্যে সব থেকে বড় কোনটা আর সব থেকে ছোট কোনটা? এই প্রশ্নটা পরীক্ষায় আসছে হচ্ছে আপনার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2019-এ। এই প্রশ্নে বলা আছে এই ভগ্নাংশ, 4টি ভগ্নাংশ দিয়েছে, এই 4টি ভগ্নাংশের মধ্যে সব থেকে ছোট ভগ্নাংশ বা সব থেকে ছোট বড় ভগ্নাংশ কোনটি? তো ধরে নিলাম আমরা এই দুইটার মধ্যে কম্পেয়ার করবো, ঠিক আছে? কালারটা চেঞ্জ করে নেই। ধরে নিলাম আমরা এই দুইটার মধ্যে কম্পেয়ার করবো, তাহলে এই প্রথম ভগ্নাংশের যে ভ্যালুটা, প্রথম ভগ্নাংশের ভ্যালু কত হবে? প্রথম ভগ্নাংশের ভ্যালু প্রথম ভগ্নাংশের লব ইনটু যার সাথে কম্পেয়ার করব তার হরগুণ, অর্থাৎ 3 গুণন 5। প্রথম ভগ্নাংশের মান কত আসতেছে বলো? প্রথম ভগ্নাংশের মান আসতেছে হচ্ছে 15। আর এইটার সাথে তুলনা করি, এখন দ্বিতীয়টার বের করি। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 4 গুণন 4, দ্যাট মিনস 16। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা বলে ফেলো? এই দুইটার মধ্যে কোনটা বড়? এইটা বড়। এই যেহেতু বড়, আর একে আর এ বাদ, এখন এইটার মধ্যে কি বড় সেটা দেখবো। তাহলে এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, এই দুইটার মধ্যে এখন কম্পেয়ার করবো, তাহলে এটা মিশাই দেই। এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে হচ্ছে এই ভগ্নাংশের লব আর এই ভগ্নাংশের হর গুণ করবো, তার মানে 4 গুণন 7, দ্যাট মিনস কত আসতেছে? সরি, 28, ঠিক আছে? আর এই ক্ষেত্রে যদি বের করি, এইটার লব আর এটার হর গুণ করবো, 5 6 30, 5 গুণন 6 আসতেছে হচ্ছে 30। তাহলে এই দুইটার মধ্যে কোনটা বড়? অবশ্যই 4/5 থেকে 6/7 বড়, কারণ এটার ভ্যালু 30 আসছে, তার মানে এটাও বাদ, ঠিক আছে? পরেরটাতে আসো। কালারটা একটু এলোমেলো লাগতেছে, তাই না? অন্য কালারে ইউজ করবো আমরা। এখন আমরা কম্পেয়ার করব এইটার সাথে এইটা, তার মানে এইটা মিশাই দিই। এখন 6/7 এবং 7/8 এই দুইটার মধ্যে কম্পেয়ার করবো। তাহলে 6/7, 7/8 এর মধ্যে ধরে নিলাম আমরা এইটার মান ভ্যালু বের করবো। এটার ভ্যালু বের করতে গেলে এটা লব, দ্যাট মিনস 6 গুণন এইটার হরগুণ হবে, ঠিক আছে? 8 6 48। এখন এইটার ভ্যালু বের করবো, তাহলে এটা 7 গুণন তার যার সাথে তুলনা করতেছে তার লব গুণ হর গুণ করবো, তার মানে এটার লব এটার হর। 7 গুণন 7 গুণ করলে পাচ্ছি হচ্ছে কত? পাচ্ছি 49। এটা 48, এটা 49, তাহলে কোনটা বড়? অবশ্যই 49 বড়, তার মানে এটাও বাদ। তাহলে এখানে সব থেকে বড় ভগ্নাংশ হচ্ছে 7/8 এবং সব থেকে ছোট ভগ্নাংশ হচ্ছে 3/4। তো ঠিক আছে, আমরা আজকে প্রথম দিনের মতো ক্লাসটি করলাম। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।